বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন দেশ ছাড়েন তার আগের যে সংবাদ সম্মেলন ওই জায়গায় বলছিলেন যে এই গল থেকেই উনি চান যে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াক। সেই জিনিসটা কতটা হবে সেটা ম্যাচ শুরুর আগেই একটা বিরাট ধাক্কা খাচ্ছে। অন্তত আমরা বুঝতেছি যে বাংলাদেশ দলের পুরো রণপরিকল্পনা এবং যে স্ট্র্যাটেজি তারা নিয়ে যাচ্ছিল ওখানে সেটা প্রায় ভেস্তে যেতে বসছে। কারণ বাংলাদেশের এই রণপরিকল্পনার যে সেন্ট্রাল ক্যারেক্টার সেই মেহেদী হাসান মিরাজ সম্ভবত কাল থেকে শুরু হওয়া টেস্টে খেলতে পারতেছে না। সে প্রচণ্ড অসুস্থ অবস্থায় শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছাইছে এবং গত দুদিন মানে গতকালকে এবং আজকে দুদিনের একদিনও সে প্র্যাকটিস করতে পারে নাই। আমি যখন এটা শ্যুট করতেছি তার খানিক আগে বাংলাদেশ দলের প্র্যাকটিস শেষ হচ্ছে এবং ওখানে কথা বলে নিশ্চিত হচ্ছে যে মিরাজের পক্ষে মাঠে যাওয়া সম্ভব হয় নাই প্র্যাকটিস করতে। যদিও শান্তর গতকালকেই আবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন ছিল, সেই জায়গায় সে বলছে যে তারা একেবারে ফাইনাল মোমেন্ট পর্যন্ত মানে টসের আগ পর্যন্ত ওয়েট করবে যে মিরাজ সুস্থ হয় কিনা। এবং সে বলছে যে মিরাজের ডেভেলপমেন্ট হচ্ছে, যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু টিমের ভেতর থেকে খবর হচ্ছে যে মিরাজ আসলে উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছে মিরাজের, সে হাঁটতে পারতেছে না ঠিক মতো। এই অবস্থায় মিরাজ 5 দিনের টেস্ট খেলতে নামবে, এটা আসলে মিরাকল ছাড়া আর কিছু না। কালকে যদি সেই মিরাকল না হয় তাহলে বাংলাদেশ একটা বিরাট বিরাট ভজকট অবস্থার মধ্যে পড়বে। এমনিতেই মিরাজ এখন আমাদের টেস্ট ক্রিকেটে হচ্ছে মানে প্রাণ বোমরা মিরাজকেই পারফর্ম করতে হয়, ব্যাটে বলে মিরাজকেই পারফর্ম করতে হয়। তারপরে বাংলাদেশ এখানে একটু নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলতে চাচ্ছিল এই গল টেস্টটায় বা শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ব্যাপারটারও কেন্দ্রে ছিল মিরাজ, যে মিরাজ থাকলেই ওটা করা সম্ভব। সেটাও হবে না, মিরাজের সার্ভিস পাওয়া যাবে না, সব মিলে একটা যাচ্ছে তাই অবস্থা। এবং গল এমন একটা ভেন্যু যে জায়গায় আসলে এই স্ট্র্যাটেজি যদি কাজে না লাগে, আমরা যদি মিরাজকে ছাড়া নামি, তাহলে এখানে আদৌ আমরা ঘুরে দাঁড়াতে পারবো কিনা আমরা জানি না। বলা হয় যে গল কাউকে সেকেন্ড চান্স দেয় না, সেই গলে খেলা। এখন তারপরেও আমরা একটু ভেবে দেখি যে আমাদের সেক্ষেত্রে 11টা কি হওয়া উচিত এবং আমরা আদৌ এখান থেকে মানে পিঠ বাঁচায় ফিরতে পারবো কিনা সেই ব্যাপারটা একটু আলোচনা করি। ওই যে বললাম যে গল কাউকে সেকেন্ড চান্স দেয় না, এইটা কেন? কারণ হচ্ছে গল একটা অদ্ভুত ভেন্যু। গলকে আপনি সুনির্দিষ্ট করে বলতে পারবেন না যে গলকে আসলে একেবারে হাইওয়ে ট্রাক মানে হাইওয়ের মতো রান পোষাবার ট্রাক নাকি স্পিনারদের ট্রাক। পেসারদের জন্য যেখানে কিছু নাই এটা দিন দুনিয়ার সবাই জানে, এটা পেসারদের জায়গা না। কিন্তু ঘটনা হচ্ছে দুই দলেরই ফার্স্ট ইনিংসে যথেষ্ট সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে 600-700 রানের একটা স্কোর হবে এবং ওইটাই হচ্ছে আসলে অ্যাসেট, আপনি ওই একবারই করতে পারবেন। এবার দুই দলই এ বি দুই দল খেলতেছে, বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দল, কোনো দল সেকেন্ড ইনিংসে বড় কিছু করার সুযোগ পাবে না ব্যাটাতে। এটা সাধারণত গলে হয় না, খুব রেয়ার। দুই ইনিংসে খারাপ করা সম্ভব কিন্তু দুই ইনিংসে ভালো করা গলে খুব কঠিন। কারণ এটা থার্ড ইনিংস থেকেই এখানে বল রীতিমতো লাঠিমের মতো ঘোরে। ফলে এখানে আপনার এক গাদা স্পিনার লাগবে এবং ফার্স্ট ইনিংসে বিরাট একটা স্কোর করতে হবে আপনাকে যদি ম্যাচে থাকতে হয়। আপনি যদি ফার্স্ট ইনিংসে মডারেট স্কোরও করেন মানে 350-400 করেন, তাও আপনি উড়ে যাবেন ম্যাচে, তাও আপনার ইনিংসে আর ব্যাপক সম্ভাবনা আছে। এবং গলের আপনি যদি স্টার্স দেখেন, গলে বেশিরভাগ ম্যাচে আমার ধারণা 50%-এর উপরে ম্যাচে, আমি তো আর পার্সেন্ট হিসাব করতে পারি নাই, কিন্তু যতদূর মনে পড়ে সেই 2013 থেকে 2013-তে আমরা এখানে খুব ভালো করছিলাম, সেই সময় থেকে আমার যতদূর মনে পড়ে গলে যারেই দেখি ইনিংস ব্যবধানে যেতে। এই কদিন আগে অস্ট্রেলিয়া এখানে জিতে গেল শ্রীলঙ্কার বিপক্ষে, 2 টেস্টের সিরিজ খেলতে আসছিল, 2 টেস্টেই গলে খেললো, 2 টেস্টেই শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে হারালো। এবং মজাটা দেখেন, অস্ট্রেলিয়ার মতো দল এখানে এক পেসার নিয়ে খেলছে 2 টেস্টেই, সেটা মিশেল স্টার্ক, এবং 2 টেস্ট মিলে বোধহয় 8-10 ওভার বল করছে সে। প্যাট কামিন্স সুস্থ থাকলে স্টার্কও হয়তো মাঠে নামতে পারতো না, ওই ক্যাপ্টেন গোটা প্যাট কামিন্স একাই হতো পেসার। এবং নিউজিল্যান্ডের বিপক্ষ ঘটনা তাই, শ্রীলঙ্কা নিউজিল্যান্ড দুই দলই নিউজিল্যান্ড 2 পেসার নামাইছিল, শ্রীলঙ্কা 1 পেসার নামাইছে। শ্রীলঙ্কা এখানে সবসময় 1 পেসার নামায়। বুঝতেছেন ক্যারেক্টারটা, যে আপনাকে প্রথমে এখানে 600-এর উপরে রান করতে হবে, এরপরে আপনার স্পিনারদের একদম সেকেন্ড ইনিংস থেকেই অস্ত্র হাতে তুলে নিতে হবে, তুলে নিয়ে প্রতিপক্ষরে শেষ করে দিতে হবে। 4th ইনিংস পর্যন্ত ওয়েট করা যাবে না, 4th ইনিংসের আগেই স্পিনারদের ঘাতক হয়ে উঠতে হবে। তাহলে এরকম একটা জায়গায় আপনার কমন স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? যা হওয়া উচিত বাংলাদেশ তাই করতে চাচ্ছিল,
যে আমরা ব্যাটিং লাইন আপটা রাখবো 7 পর্যন্ত এবং 5টা স্পেশালিস্ট বোলার নিয়ে নামবো। সেই 5টা স্পেশালিস্ট বোলারের ভিতরে সর্বোচ্চ 2টা পেসার থাকবে। ওই যে বললাম অস্ট্রেলিয়াও এখানে এক পেসার নিয়ে খেলছে, এমনও হইতে পারতো যদি আমরা সাহসী সিদ্ধান্ত নিতাম। সাধারণত এক পেসার নামানোকে সারা পৃথিবীতে নেগেটিভ সিদ্ধান্ত হিসাবে দেখা হয়, এবং আমরাও এক পেসার নামাইলে আমরা সাংবাদিকরা খুব সমালোচনা করতাম যে এক পেসার কেন নামাইছে, এটা নেগেটিভ সিদ্ধান্ত। কিন্তু গলে আবার এটা সাহসী সিদ্ধান্ত, গল একটা আলাদা জায়গা। ফলে গলে আপনার সাহস করে এক পেসার নিয়ে নামতে হবে, সম্ভব হলে 4টা স্পিনার নামানো, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল এবং সেরকম একটা স্ট্র্যাটেজি করবে বলে আমরা জানতাম। 7 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান থাকবে, মানে 7 নাম্বারে থাকবে মেহেদী হাসান মিরাজ। এখন দেখেন নাম্বারের কথা যেহেতু বলে ফেললাম, আমি তাহলে বলি যে কালকের অ্যাকচুয়াল পরিকল্পনাটা আমাদের কি ছিল, অরিজিনাল পরিকল্পনাটা যেটা শান্ত ঢাকা থেকে নিয়ে গেছে আমাদের টিম ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে যে কালকে যে কোনো একজন ওপেনার যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে তাকে ড্রপ করা হবে। সে ওপেনার আপনারা বুঝতেছেন খুব স্বাভাবিকভাবে বিজয় হবে, কারণ 2 ওপেনার মধ্যে যদি কাউকে ফেলতেই হয়, কাউকে বসাতেই হয়, তাহলে তো বিজয়। কারণ সাদমান লাস্ট টেস্টে সেঞ্চুরি করছে, কারণ সাদমান যখন ফর্মে ফিরে আসে ওই জিনিসটা সাস্টেইনেবল হবে, এটা বোঝা যায় যে সাদমান একবার রান পেলে বেশ কিছুদিন রান পেতে থাকে, ফলে সাদমানকে নিশ্চয়ই ড্রপ করবে না। এখন কেন 2 ওপেনারের একজনকে বসানো হবে, কারণ হচ্ছে লিটনকে জায়গা দিতে হবে। লিটন লাস্ট সিরিজ খেলে নাই, সে রেস্টে ছিল। সেক্ষেত্রে লিটনকে যদি আপনি জায়গা দেন তাহলে তো একটা ব্যাটসম্যান বসাতে হবে, কোথাও থেকে না কোথাও থেকে বসাতে হবে। এখন মুশফিকরে বসানো যাচ্ছে না। মুশফিকের আপনি যদি আপাতত ট্র্যাক রেকর্ড দেখেন আপনার মনে হতে পারে যে মুশফিককে বসানোই বেটার, মুশফিক গত কয়েক টেস্টে তো ভালো করতেছে না। না, মুশফিকের জন্য গল আবার স্পেশাল কেস। মুশফিক এখানে ডাবল সেঞ্চুরি করছে, মুশফিকের এখানে 80 রানের ইনিংস আছে। আমি সাধারণত কোনো ভেন্যু রেকর্ড দেখে কোনো ব্যাটসম্যানের জাস্টিফাই করার পক্ষে না, কিন্তু মুশফিক এমন একটা ব্যাটসম্যান যে গলের যে উইকেট, এই উইকেটের যে প্যাটার্ন, এই উইকেটটা মুশফিক খুব ভালো বোঝে। এই ধরনের উইকেট পেলেই মুশফিক এখানে গ্রেডি ব্যাটসম্যান হয়ে যায়, মানে ও পড়ে থাকবে রান করবে, পড়ে থাকবে রান করবে, এটাও দারুণ পারে। ফলে গলে মুশফিককে নামানো কোনো বিকল্প নাই, অ্যাজ সে স্কোয়াডে আছে। মানে লিটনকে তো আপনার ঢুকাতেই হবে, লিটন আপনার মোস্ট ইনফর্ম টেস্ট ওপেনার, সেক্ষেত্রে আপনার মুশফিককেও রেখে দিতে হচ্ছে। তাহলে আর কাউরে বসানোর উপায় নাই, আর উপায় থাকে যদি আপনারা ক্যাপ্টেন না নিয়ে নামেন। এখন সেই আজগুবি আলোচনা করে তো লাভ নেই, ক্যাপ্টেনকে তো খেলাতেই হবে। তার মানে মুমিনুল খেলবেই, জাকের খেলবেই, মুশফিক খেলবেই, লিটন খেলবেই, মিরাজ খেলবেই। সেক্ষেত্রে আপনি বসাবেন কারে, তখন ওপেনার বিজয়কে বসায়, যেহেতু শান্ত ওপেন করতে পারে, মাঝে মাঝে ওপেন করছে, শান্তকে ওপেনে পাঠানো, শান্ত আর সাদমান ওপেন করবে, এই ছিল প্ল্যান। আর বোলিং এর সাইডে প্ল্যানটা কি ছিল, মিরাজ তো 7 নম্বরে অলরাউন্ডার হিসাবে খেলবে, মানে ও লাস্ট টেস্টেও কিন্তু সেঞ্চুরি মারছে, 5 উইকেটও মারছে, লাস্ট টেস্টেও আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ছিল সে। সেক্ষেত্রে প্ল্যান ছিল যে আমরা 5টা বোলার মিরাজ সহ খেলাবো, তার মধ্যে 3টা মিনিমাম স্পিনার থাকবে, মানে নাইম, তাইজুল, মিরাজ, এইটা হচ্ছে বেসিক্যালি কম্বিনেশনটা ছিল। তাতে সুবিধা হতো যে এমনও হইতে পারতো নাইমকে বসায় মুরাদকে খেলানো হবে, সেইটা অবশ্য রিস্ক নিত কিনা সেটা আমি ঠিক নিশ্চিত না, কিন্তু তাইজুল আর মিরাজ তো থাকতেছে। তাইজুল আমাদের সেরা বোলার, আর উইকেট যখন স্পিনারদের পক্ষে কথা বলে তখন তো তাইজুলের কোনো বিকল্প নাই। তাইজুল মিরাজ থাকতেছে, দুজনই ইনফর্ম। এখন নাইম না মুরাদ সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারতো, কিন্তু এখন তো আর এইসব আলোচনার জায়গা নাই, সেটা পরে বলতেছি। আরো একটা প্রশ্ন ছিল, এরকমও একটা ভাবনা ছিল যে নাইম, মুরাদ, তাইজুল, মিরাজ 4 জনই খেলবে, মানে আমাদের স্কোয়াডে স্পিনারই আছে 4টাই নামায় দেওয়া হবে। আমার মনে আছে ওই যে প্রেস কনফারেন্সটা, সফর পূর্ববর্তী প্রেস কনফারেন্স, ওখানে শান্ত এরকম একটা ইঙ্গিতপূর্ণ কথা বলছিল যে যদি দরকার হয় বাড়তি স্পিনার, প্রয়োজনে মুরাদ নাইম 2 জনই খেলবে, এরকমও হইতে পারে। গলে সেটা করলে আমি খুশি হইতাম না, কারণ আপনি শুধু শুধু পেসার নিয়ে বসায় রাখে করবেন কি, বললাম না মিশেল স্টার্কের মতো মানুষ 2 টেস্ট মিলে 8-10 ওভার বল করছে। ফলে এখানে আপনি ধরেন হাসান আর নাহিদ রানারে নিলেন, নাহিদ রানারে নামানোর তেমন কোনো অর্থ এখানে নাই, মানে লোন পেসার হিসেবে তো নামানোই যাবে না, এক পেসার হিসেবে তো নামানোই যাবে না, সেকেন্ড পেসার হিসেবে ও বেচারা পারবে না। এইখানে এই ওয়েদার, বাজে ওয়েদার, তারপর উইকেটে কিছু নাই, জোরে বল করেও কাজ হবে না, প্রচন্ড জোরে বল করবে, ব্যাটসম্যান আরামসে খেলবে। ফলে নাহিদ রানারে ড্রপ করে, মানে যেটা অর্থোডক্স চিন্তা হতে পারতো যে হাসান আর ইবাদত খেলবে, অ্যাজ ইবাদত মানে যথেষ্ট ওই যে ঘোড়ার মতো পরিশ্রম করতে পারে, ইবাদত খেলবে, আর হাসান এক প্রান্ত থেকে কন্ট্রোলড বোলিং করবে। আবার এরকমও প্ল্যান ছিল যে না, ওকে ওসব বাদ, ইবাদত একা খেলবে,
বা খালেদ একা খেলবে। এটা নির্ভর করে এবাদতের ফিটনেস লেভেল কোথায় আছে। হয় এবাদত বা খালেদ একজন পেসার খেলবে আর 4টা স্পিনার খেলবে। এই সব কিছু বলতেছি কিন্তু বাসি কথা, এগুলো কোনো কিছু এখন আর খুব বেশি মিন করতেছে না। অ্যাজ মিরাজ মারাত্মক অসুস্থ, আমাদের টিমের যে অংশটির সঙ্গে মিরাজ শ্রীলঙ্কায় পৌঁছাইছে সেই অংশটারে যারা শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে দেখছে তারা হতভম্ব হয়ে গেছে। মানে মিরাজ তো এমনিতে চঞ্চল ছেলে, খুব দুষ্টু ছেলে, মানে যেমনই পরিস্থিতি হোক চঞ্চল ছেলে। সেই ছেলে এয়ারপোর্টে এয়ারক্রাফট থেকে নেমে সে যে ওই যে দরজা, ইমিগ্রেশনের দরজা পর্যন্ত আসবে এটা পারতেছিল না। মানে ওর হাঁটতে কষ্ট হচ্ছিল, আক্ষরিক অর্থে ওরে ধরে বের করা লাগছে এয়ারপোর্ট থেকে। তারপরে গিয়ে যে হোটেলে ঢুকছে, ওর পক্ষে আর বিছনা থেকে ওঠা কঠিন হচ্ছে। গতকালকে তো অবস্থা এরকম ছিল যে ও বিছনা ছেড়ে উঠতে পারতেছে না। তারপরে আজকে মাঠে যেতে পারে নাই। আমরা জানি যে আজকেও তার অবস্থা ভালো না, সে যে নিজের পায়ে উঠে দাঁড়ায় একটু হাঁটাহাঁটি করবে ওরকম শক্তি সে পাচ্ছে না। তীব্র জ্বরে আক্রান্ত, জ্বরের বৈশিষ্ট্য যা তাতে এটা শুধু সিজনাল না, এটাই যে আজকাল কত রকমের ভাইরাল ফিভার আছে না, ওর কোনো একটাতে আক্রান্ত হতে পারে করোনা, ডেঙ্গু, চিকনগুনিয়া, আজকাল তো অভাব নাই। আর একটা সুবিধা আছে, কোনোটাই এখন আর ওই রকম অত বেশি লাইফ থ্রেটনিং নাই, কিন্তু মানুষের তো দুর্বল করে দেয়। এইটা নিয়ে তো খেলা খুব কঠিন। ওই যে বললাম, এটা নিয়ে মাঠে নামতে গেলে তার মিরাকল ঘটা লাগবে, আজকে রাতে মিরাকল ঘটা লাগবে। শান্ত যদিও প্রেস কনফারেন্সে বলছে, আমি ওখানে সাংবাদিকদের সঙ্গে কথা বললাম, যে সে যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে এখনো, মানে ও হাল ছাড়তেছে না। ও বলছে যে আমরা একদম টসের আগ মুহূর্ত পর্যন্ত ওয়েট করব, আমরা টিম লিস্ট সকালে তৈরি করে নিয়ে যাব না, আমরা টসের আগ মুহূর্ত পর্যন্ত দেখবো যে মিরাজের কি অবস্থা। মিরাজের জন্য আমরা সর্বোচ্চ ঝুঁকি নিব। হ্যাঁ, এইটা তো নিতেই হবে। মিরাজ এখন আমাদের এই টিমে যে রোল প্লে করে, আপনাকে যেটা বললাম যে আপনি জাস্ট লাস্ট টেস্টটা দেখলেও বুঝবেন। লাস্ট টেস্টে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, লাস্ট সিরিজেও সে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। আমরা গত 3-4 বছরে যতগুলো টেস্টে ভালো করছি, রেজাল্ট পাইছি, জিতছি, এমনকি যতগুলো টেস্টে হারছিও, সব জায়গায় আমাদের ওয়ান ম্যান আর্মি মিরাজ। কখনো তার পাশে লিটন দাঁড়াইছে, কখনো তাইজুল দাঁড়াইছে, কখনো মুশফিক দাঁড়াইছে, কিন্তু মিরাজ আছে। টেস্ট মানেই মিরাজ, অন্য ফরম্যাটের আলাপ বাদ দেন, কিন্তু টেস্টে আমাদের মিরাজ ছাড়া কেউ নাই। ওই 7 নম্বরে নেমে সে রেগুলার 70-80 রানের ইনিংস খেলবে, সঙ্গে বল হাতে রেগুলার 5টা-4টা করে উইকেট নেবে, মাঝে মাঝে তো সেঞ্চুরিও করে ওরকম অকওয়ার্ড পজিশনে নেমে। ওই দিন শান্ত মজা করে বলতেছিল যে মিরাজের তো, আমরা যদি একটু দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, মিরাজের তো আসলে ব্যাটই পাওয়া লাগে না, এত কষ্ট করা লাগে না, কিন্তু ওরই এখন সব করা লাগে। আসলেও তাই, আমাদের সেরা ব্যাটসম্যান। এবং স্টার্টস বোধহয় বলে গত বছরে আমাদের সবচেয়ে বেশি রান করছে টেস্টে মিরাজ, সবচেয়ে বেশি উইকেটও পাইছে বোধহয় সে। তো এরকম কি পারফরম্যান্স মিরাজের জন্য টসের পর কেন? আইন থাকলে খেলা চল অবস্থায় ওরে নামায় দিতে হতো, যে স্যার আজকে 3 নম্বর দিন চলে গেছে, আমাদের মিরাজ সুস্থ হয়েছে, আজকে বদলাইতে হবে, আমরা কাউরে বদলায় মিরাজরে নামাবো। এইসব তার ক্রিকেটে চলবে না, আবেগের কথা। সেক্ষেত্রে আমাদের প্ল্যান একদম বেঁচতে গেল। প্রথমত হচ্ছে যে আমরা ওই প্ল্যানে আর থাকতে পারতেছি না, যে আমরা বিজয়ের বসায় দিয়ে লিটনরে ঢুকাবো, আমরা 7 নম্বরে মিরাজরে রাখবো। এখন আমাদের 5 বোলার নিয়ে আর খেলার উপায় থাকবে না। যদি মিরাজ না থাকে 7 নম্বরে আমাদের জেনুইন ব্যাটসম্যানই টানতে হবে। 7 নম্বরে সেক্ষেত্রে লিটন চলে আসবে পিছায়। এখন কথা হচ্ছে ওপরের দিকে তাহলে বাড়তি ব্যাটসম্যান হিসেবে কে ঢুকবে? কারণ আমরা কিন্তু ওই যে ধরে নিচ্ছি যে একটু আগে যে 11-এর কথা বললাম, ওই 11টা ফাইনাল। ওই 11 যদি ফাইনাল হয় তাহলে তো বাড়তি ব্যাটসম্যানের প্রসঙ্গ আসবে, যে তাহলে আবার কে ঢুকবে? তাহলে কি বিজয় ঢুকবে না অঙ্কন ঢুকবে? এই জায়গাটায় আমি বলবো যে টিম ক্রাইম করবে বিজয়ের প্রতি, যদি মিরাজ খেলতে না পারে তারপরে আবার বিজয়েরও ড্রপ করা হয়, সেটা তো অন্যায় হবে। কারণ বিজয় তো আগের টেস্টে খুব খারাপ করে নাই, 1-2 টেস্ট দেখে তো তারা ড্রপ করা যাবে না। 39 না কত করলো, 80 বল খেলে, ওকে ফাইন, তার তো ডিজার্ভ করে আরো সময়। কিন্তু হ্যাঁ, লিটনের জায়গা দিতে গেলে তারে বসানো, সেটাতে আপত্তি করি না, অঙ্কনের জন্য তারে স্যাক্রিফাইস করা যাবে না। আমার বক্তব্য হচ্ছে সেক্ষেত্রে মিরাজ আর সাদমানি ওপেন করবে, ব্যাটিং অর্ডার যা আছে তাই থাকবে। মানে একদম পিছাইতে পিছাইতে 7 নম্বরে লিটন চলে আসবে, এর ভিতরে কোনো ইম্প্রোভাইজেশনের দরকার নেই, নর্মাল ব্যাটিং অর্ডার থাকবে। এরপরে 7-এর পরে 7টা জেনুইন ব্যাটসম্যান, 4টা জেনুইন বোলার। খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি হবে, তারপরেও আমাদের এটা করতে হবে। আর আমাদের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র মুমিনুল হক ছাড়া কেউ বল করতে পারে না। এইটা মানে একটা খুব বাজে পরিস্থিতি, যেখানে 2 দিন আগেও আমাদের হিসাব ছিল যে 5টা জেনুইন বোলার মিরাজ সহ নিয়ে নামলে আমরা 6টা বোলিং অপশন পাচ্ছি মুমিনুল সহ। সেখানে 4টা বোলার নিয়ে নামলে আমরা অ্যাকচুয়ালি বোলিং অপশন পাচ্ছি 4টারও কম।
দেখেন 4টারও কম কেন বলতেছি, ওই যে বললাম যে পেসার আপনি যাকেই নেন, গোড়ার মতো পরিশ্রমী এবাদত বা খালেদ রে নেন বা হাসান রে নেন, কেউই তো মেলার সময় সার্ভিস দিবে না। তাহলে আপনাকে বল করতে হবে স্পিনারদেরই। এখন আপনার যদি টোটাল বোলারই হয় 4টা, তার মধ্যে 3টা হচ্ছে স্পিনার, এই 3টা টানা বল করে যেতে হবে। মুমিনুল তো টানা 10 ওভার 15 ওভারের স্পেল করবে না, 5 ওভার 6 ওভারের স্পেল করবে বড় জোর প্রয়োজন হলে। সেক্ষেত্রে আসলে 4টারও কম সার্ভিস পাবো আমরা, ফলে প্ল্যানটা একটু ভজপট লেগে যাবে। আবার 7 ব্যাটসম্যানের নিচে খেলা তো আমাদের পক্ষে সম্ভব না। অ্যাজ আপনাদের আমি বলছি যে এখানে যা করার একবারে করতে হবে, যা রান করার ফার্স্ট ইনিংসে করে ফেলতে হবে, মানে নিজেদের ফার্স্ট ইনিংসে 600 করেন 700 করেন 500 করেন ফার্স্ট ইনিংসেই করতে হবে। যদি খুব মিরাকল, আবার বলি মিরাকল কিছু গোটে আপনি সেকেন্ড ইনিংসে ভালো না করতে পারেন, এমনিতেই বাংলাদেশ সেকেন্ড ইনিংসে খুব ওস্তাদ, যে কোনো উইকেটেই বাংলাদেশ সেকেন্ড ইনিংসে মানে পড়ে দোষে পড়তে খুব ওস্তাদ। আর বলে সবাই পড়ে, আমাদের দোষে পড়তে দোষ কোথায়? তার মানে আমরা মাঠে নামার আগে বেশ ব্যাকফুটে চলে গেলাম। প্রথমত আমাদের যে অ্যাডভেঞ্চারাস রণকৌশল সেটা কাজে লাগাইতে পারতেছি না। দ্বিতীয়ত আমাদের একজন বোলার কম নিয়ে খেলতে হচ্ছে, এবং সেটা মেহেদী হাসান মিরাজের মতো বোলার। তৃতীয়ত আমাদের গত 1 বছর ধরে সবচেয়ে বেশি রান আসায় যে লোকটা ভূমিকা রাখতেছে তাকে আমরা মাঠে পাচ্ছি না, মেহেদী হাসান মিরাজকে। মানে এক মেহেদির কারণেই সবগুলো সমস্যা হচ্ছে। এখন আমাদের একটাই করণীয় আছে, প্রার্থনা করা, যেটা সান্ত্বনাকে প্রেস কনফারেন্সে বলছে, সবাই বলছে যে একটু প্রার্থনা করবেন মিরাজ যেন কালকে খেলার মতো সুস্থ হয়ে ওঠে। এটা আসলে শুধু প্রার্থনায় কাজ হবে কিনা তারপরেও আমরা সবাই প্রার্থনা করব। আর আমি ব্যক্তিগতভাবে চাই কি, দেখেন একটু আবার ব্রডার আসপেক্টের একটা কথা এখানে নিয়ে আসি। আমাদের দেশে খেলাধুলার কোনো একটা অংশ কানা হয়ে যাক, এটা কখনো এক্সপেক্ট করি না। এখন সেই জিনিসটা আমাদের ক্রিকেট তো একটা গাড্ডায় পড়ছে। আমাদের বোর্ড কতটা ফিল করে জানি না, আমি পার্সোনালি ফিল করতেছি উঠতে বসতে যে আমাদের ক্রিকেট একটা গাড্ডায় পড়ছে। এই ক্রিকেটাররা দীর্ঘকাল ধরে এই ক্রিকেটের পারফরমেন্স বেচেই তো আমরা খাইছি। আমি ধরেন চাকরি করি না অনেকদিন জার্নালিস্ট হিসাবে, কিন্তু এদের কারণেই তো বাংলাদেশের বহু লোকজন টিকে আছে। ফলে এরা হারায় যাওয়া এটা আমাদের মানে স্রেফ নাফরমানি হবে যদি বলি যে না ক্রিকেটাররা যা করে করুক, সেটা একটা বাজে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সারা বছর স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকার যে ব্যাপারটা, এই জিনিসটা থাকবে না যদি ক্রিকেটের প্রতি মানুষ একেবারে আগ্রহ হারায় ফেলে। কারণ আমাদের সারা বছর ফুটবল কতটুকু হয়, অত ইন্টারন্যাশনাল ফুটবল তো হয় না, লিগও তো অত বড় না যে সারা বছর কম্প্যাক্ট, লিগে এখনো ওইভাবে ফোকাস তৈরি হয় নাই। আর সবচেয়ে বড় কথা রে ভাই, ক্রিকেট ফুটবল তো আলাদা করতে চাচ্ছি না, আমি তো চাচ্ছি রোজ দুইটা নিয়ে আমরা সবাই মজা করব, আমরা সবাই আনন্দ করব। সেই জায়গাটা একটা বড় ধাক্কা খাবে কি জানেন, মানে এইটা ডিসাইডিং একটা মোমেন্ট। এইটা ওই যে বলতেছি ক্রিকেট বোর্ড বুঝতেছে না, এইটা হাই টাইম ডিসাইডিং মোমেন্ট। এই শ্রীলঙ্কা ট্যুরটা, শ্রীলঙ্কা ট্যুরে যদি আমরা ভালো কিছু রেজাল্ট করি, শ্রীলঙ্কার বিপক্ষে সেটা করার আমাদের সামর্থ্য আছে এবং ওই ভেন্যুগুলো আমাদের ওই সাপোর্টটা দেয়। শ্রীলঙ্কাতে আমরা চাইলে হয়তো একটা দুটো ম্যাচ বের করে আনতে পারবো, কিছু কম্পিটিশন করতে পারবো, এরকম আমাদের একটা প্রত্যাশা ছিল। তাহলে কিন্তু ব্যাপারটা একটা ব্যালেন্স থাকতো, যে ওকে মানুষ ক্রিকেটটাও ছুঁড়ে ফেলতো না। মানুষ তো রেজাল্ট ছাড়া কিচ্ছু বোঝে না, সবাই তো এই আবেগ ইকুয়েশন এগুলা নিয়ে ছুটবে না, মানুষ চায় রেজাল্ট। এইখানে শ্রীলঙ্কাতে একটু রেজাল্ট আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আমি জানি না সেটা কতটা হবে, মানে মেহেদী হাসান মিরাজের অসুস্থতা সম্ভবত সেই প্রত্যাশায় বিরাট একটা ধাক্কা দিল। তারপরও ক্রিকেট দলের পাশে আছি আমরা সবাই, ফুটবল দলের পাশে আছি আমরা। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ যে যখন হাতে নেবে, সেটা যদি আমার সবচেয়ে অপছন্দের মানুষটাও বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নেয়, আমরা তার পাশে আছি, সবাই মিলে পাশে থাকবো। গল টেস্টটা দেখবো, দেখি কি হয়। আর গল টেস্ট আমি সব কোনো সময় মিস করতে চাই না, গলে খেলা দেখার একটা আলাদা মজা আছে, সেটা এতক্ষণ বলি নাই। সেটা হচ্ছে ক্রিকেট না, গলে যখন খেলা হয় প্রত্যেকটা ডেলিভারির পরে ওই যে ক্যামেরার একটা লং শট দেখায়, ওটা দেখলে বুকটা ভরে যায়। আমার ভাই নেচারের এই যে খেলা, আমার সৌভাগ্য হয়েছে গলে যাওয়ার, নেচারের এত সুন্দর খেলা খুব বেশি উপমহাদেশে দেখা যায় না। সেই জিনিসটা খুব মুগ্ধ করবে, আশা করি একই সঙ্গে খেলাও মুগ্ধ করবে। সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।